আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণে। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতু। আওয়ামী লীগের নিরপরাধ ও সাধারণ কর্মীদের সামনে আজ এমন এক বাস্তবতা দাঁড়িয়ে গেছে যে শুধু রাজনৈতিক নয়, বরং সামাজিক, সাংস্কৃতিক ও নৈতিক সংকটেরও প্রতিচ্ছবি। ১.৫ দশক ক্ষমতায় থাকার ফলে দলটি যেই ভীতিকর রাজনৈতিক পরিবেশ তৈরি করেছিল, তার প্রভাবে সাধারণ মানুষ যেমন স্বাভাবিক রাজনৈতিক আচরণ থেকে বিচ্যুত হয়েছে, তেমনি দলটির বিপুল সংখ্যক কর্মীও রাজনৈতিক অঙ্গনে মুখ দেখাতে দ্বিধায় ভুগছে। বাস্তবে যাদের কোনো অপরাধের দায় নেই, যাদের হাত রক্তে রঞ্জিত নয়, লুটপাট বা সন্ত্রাসের সঙ্গে যাদের সম্পর্ক নেই, তারাও আজ জনসম্মুখে মাথা উঁচু করে দাঁড়াতে পারছে না। এর কারণ অপরাধ নয়, বরং রাজনৈতিক পরাজয়, মানসিক বিভ্রান্তি এবং সংগঠনগত অবক্ষয়ের দীর্ঘসূত্রতা। আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব একদিকে যেমন নিজেদের ব্যর্থতার দায় নিতে রাজি নন, তেমনি সাধারণ কর্মীদেরও তারা পুরনো ভঙ্গিতে রাজনীতি চালিয়ে যেতে উৎসাহিত করছেন। অথচ এই ভঙ্গি এখন আর কার্যকর নয়, বরং দেশের নতুন রাজনৈতিক বাস্তবতায় এটি দলের অস্তিত্বের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে। রাজনীতিতে আওয়ামী লীগের ফেরার কোনো পথ খোলা আছে কিনা তা নিয়ে আজকের আয়োজন। দীর্ঘ ১.৫ দশকে শেখ হাসিনা এমন এক স্বৈরতান্ত্রিক রাজনৈতিক কাঠামো তৈরি করেছিলেন, যেখানে দলের প্রতিটি স্তরের নেত্রীর ব্যক্তিগত ক্ষমতা ও সিদ্ধান্তের ওপর নির্ভরশীল হয়ে যায়। তৃণমূলের কর্মীরা দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিচারবুদ্ধি, নৈতিক প্রশ্ন বা সামাজিক দায়বদ্ধতার চেয়ে নেত্রীর নির্দেশকেই একমাত্র পথ বলে গ্রহণ করে এসেছে। নেত্রী যা বলেন সেটাই সঠিক। এই অন্ধ আনুগত্যমূলক সংস্কৃতি আওয়ামী লীগের অভ্যন্তরীণ চিন্তার ক্ষমতাকে নিস্তেজ করে দেয়। কেউ ভুল দেখালেও বলতে পারে না, প্রশ্ন তুললেও জায়গা হয় না, পরিবর্তনের কথা বললেও তাকে বিদ্রোহী আখ্যা দিয়ে বাদ দেওয়া হয়। যারা দলের ভেতর কিছুটা দূরদর্শী নিয়ে চলতেন, তারা অনেক আগেই সংগঠনের গুরুত্বপূর্ণ জায়গা থেকে ছাঁটাই হয়েছেন। তাই দলটি একসময় বাস্তবতা থেকে বিচ্ছিন্ন, কল্পনার রাজনীতির ওপর দাঁড়ানো একটি বড় রাজনৈতিক যন্ত্রে পরিণত হয়। এই যন্ত্রের সুতো নিয়ন্ত্রণ করতেন একজন শেখ হাসিনা। তার পতনের সঙ্গে সঙ্গে যন্ত্রটি ভেঙে পড়ে, কিন্তু তার নিচের সাধারণ কর্মীরা পড়ে যায় চরম বিভ্রান্তিতে। রাজনৈতিক সমাজবিজ্ঞান বলে, ক্ষমতা যখন দীর্ঘ সময় থাকে তখন তা জনমনে ভীতি তৈরি করে। আওয়ামী লীগও ঠিক তাই করেছে। রাষ্ট্রযন্ত্র, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, গোপন সংস্থা, সরকারি প্রশাসন সবকিছুকে দলীয় স্বার্থে ব্যবহার করে তারা এমন একটি রাজনৈতিক আতঙ্ক তৈরি করে, যার মধ্যে মানুষ ভয়ে প্রকাশ্যে কথা বলতে পারত না। কেউ সমালোচনা করলে মামলা, হয়রানি, গুম, হামলা বা ন্যূনতম সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবার ভয়ের মধ্যে থাকত। এই ভীতির সংস্কৃতি এতটাই গভীর ছিল যে মানুষের মধ্যে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলার নৈতিক সাহস হারিয়ে যায়। কিন্তু ভেতরে ভেতরে জনগণ দলটির আচরণে বিরক্ত, ক্ষুব্ধ ও ক্লান্ত হয়ে ওঠে। এই মনস্তাত্ত্বিক চাপের প্রতিফলনই দেখা যায় জুলাই গণঅভ্যুত্থানে। জনগণ যখন সুযোগ পায়, তখন একটি দীর্ঘ রাজনৈতিক দমন পীড়নের জবাব তারা ঐতিহাসিক আন্দোলনের মাধ্যমে দেয়। কিন্তু আওয়ামী লীগের নিরপরাধ কর্মীরা এই পরিবর্তন উপলব্ধি করতে ব্যর্থ হন। তাদের মনে ছিল দলটি এত শক্তিশালী যে কখনো পতন ঘটবে না। তাদের বিশ্বাস ছিল রাষ্ট্রযন্ত্র চিরকাল আওয়ামী লীগের হাতেই থাকবে, আর নেত্রী দেশে থাকুক বা না থাকুক দলটি আবার ফিরে আসবে সেই পুরনো ভঙ্গিতে। কিন্তু বাস্তবতা হচ্ছে ১.৫ দশকের যেসব কর্মকাণ্ড, দুর্নীতি, লুটপাট, পুলিশি নির্যাতন, বিচার বহির্ভূত হত্যা, ভোটাধিকার হরণ, এগুলোর দায় যখন জনগণের সামনে এসে দাঁড়ালো, তখন নিরপরাধ কর্মীরাও সামষ্টিক দায়বোধের মধ্যে আটকে গেল। তারা ভুল করেনি, কিন্তু যাদের নেতৃত্বে তারা রাজনীতি করেছে সেই নেতৃত্ব ভুল করেছে, এবং সেই ভুলের জন্য জনগণের ক্রোধ পড়েছে পুরো দলের ওপরে। রাজনীতির মৌলিক সত্য হল, জনগণের ইচ্ছাকে অগ্রাহ্য করে কোনো দল দীর্ঘদিন টিকে থাকতে পারে না। বিএনপি সেই ইচ্ছাকেই সম্মান করেছে। ২০২৩ সালে যেভাবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো লাখো মানুষ বিএনপির কর্মসূচিতে যোগ দিয়েছে, তা ছিল ইতিহাসের বড় বার্তা। রাষ্ট্রযন্ত্রের বাধা, পুলিশি হয়রানি, ঢাকা শহরের প্রবেশপথে গাড়ি বন্ধ করে দেওয়া কিছুই জনগণকে থামাতে পারেনি। তারা হেঁটে হেঁটে রাজধানীতে এসেছে। নয়াপল্টনের সেই জনস্রোত যদি গণভবনের দিকে যাত্রা করত, তাকে থামানোর
কোনো রাষ্ট্র ক্ষমতা ছিল না। অথচ আওয়ামী লীগ এটাকে কেবল সন্ত্রাসী জামায়াত বা একটি ব্যর্থ সমাবেশ বলে ব্যঙ্গ করেছে। মূলত এই ব্যঙ্গই ছিল তাদের রাজনৈতিক অন্ধত্বের প্রমাণ। যে সংকেত জনগণ স্পষ্টভাবে দিয়েছে, সেই সংকেত বুঝতে শেখ হাসিনা ব্যর্থ হয়েছেন। আর ফল হলো সবচেয়ে ভয়াবহ 2024 সালের 5 অগস্টের গণ অভ্যুত্থানে ক্ষমতা থেকে অপসারণ। আওয়ামী লীগের সামনে আজ যে সংকট, তা কেবল ক্ষমতা হারানোর নয়, বরং জনগণের বিশ্বাস পুনরুদ্ধারের সংকট। বিশেষ করে যাদের অপরাধ নেই, যারা সাধারণ কর্মী, তাদের জন্য সংকট আরও জটিল। কারণ জনগণ এখন আওয়ামী লীগের সঙ্গে নৈতিক দূরত্ব বজায় রেখেছে। এমনকি যারা আগে আওয়ামী লীগের ভোটার ছিলেন, তারাও আজ দলটিকে সন্দেহের চোখে দেখেন। এ অবস্থায় সাধারণ কর্মীদের রাজনীতিতে ফেরার জন্য সবচেয়ে জরুরি হল সত্য স্বীকার করা, অতীত ভুলকে স্বীকার করা, ক্ষমা প্রার্থনা করা এবং নতুন রাজনৈতিক সংস্কৃতিতে নিজেদের মানিয়ে নেওয়া। প্রথম শিক্ষা হল বিএনপির রাজনৈতিক আচরণ। দীর্ঘ 16 বছর ধরে বিএনপি যেই সংগ্রাম করেছে তা ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। তাদের ওপর হামলা হয়েছে, মামলা হয়েছে, হাজার হাজার কর্মী কারাবন্দী হয়েছে, কিন্তু তারা সহিংসতা বেছে নেয়নি। যাদের বিরুদ্ধে দশকের পর দশক প্রচার চালানো হয়েছে যে তারা নাকি আগুন সন্ত্রাসী, সেই বিএনপি দেখিয়েছে যে অসহিংস আন্দোলন কিভাবে জনস্রোতে রূপ নেয়। বিএনপি কোনো সরকারি প্রতিষ্ঠান ভাঙচুর করেনি, আগুন দেয়নি, সম্পদ নষ্ট করেনি। তাদের জনসভায় আসা মানুষ ছিল উৎপাদনশীল মধ্যবিত্ত শ্রেণীর প্রতিনিধি, কৃষিকর্মী, শ্রমিক, ছোট ব্যবসায়ী, পেশাজীবী, ছাত্র, গৃহিণী, যারা রাজনৈতিক সহিংসতা এড়িয়ে শান্তিপূর্ণ উপায়ে গণতন্ত্র প্রতিষ্ঠার পক্ষে। আওয়ামী লীগের নিরপরাধ কর্মীদের এই বিষয়টি ভালোভাবে বুঝতে হবে। রাজনীতি মানে দমন নয়, রাজনীতি মানে মানুষের পাশে দাঁড়ানো। দ্বিতীয় শিক্ষা হল 24-এর গণ অভ্যুত্থান, কোটা সংস্কার আন্দোলন, ছাত্রদের শান্তিপূর্ণ দাবি, পুলিশের গুলিতে মৃত্যুবরণ করা তরুণদের রক্ত, সবকিছু মিলিয়ে এই আন্দোলন সেই নৈতিক শক্তিকে প্রতিনিধিত্ব করেছে যা ক্ষমতার সামনে মাথা নত করেনি। মানুষ কেন প্রাণ দিয়ে আন্দোলন করেছে? কারণ তাদের কাছে স্বাধীনতা, ন্যায় বিচার, মর্যাদা এগুলোই ছিল জীবনের চেয়ে মূল্যবান। যখন রাষ্ট্রযন্ত্র তাদের ওপর গুলি চালিয়েছে, তারা পিছায়নি, বরং আরও দৃঢ় হয়েছে। এই নৈতিক সাহসী গণ অভ্যুত্থানের সফলতার মূল ভিত্তি। নিরপরাধ আওয়ামী লীগদের এই নৈতিক সাহস থেকে শিক্ষা নিতে হবে। জনগণকে ভয় দেখিয়ে নয়, বরং জনগণের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেই রাজনীতি করা যায়। আওয়ামী লীগের নিরপরাধ কর্মীদের সবচেয়ে বড় সমস্যা হলো তারা নিজেদের ভুল আলাদা করতে পারছে না। তারা ধরে নিয়েছে দলটি ভুল করেছে, ভুল করলে করেছে নেতারা। কিন্তু রাজনৈতিক সমাজে দায়িত্ব বিভাজন এমনভাবে কাজ করে না। নেতারা যেমন দায় বহন করে, তেমনি কর্মীরাও দলের কর্মকাণ্ডে দায়ী হন। এটি নৈতিক দায়। জনগণ যখন দেখেছে তাদের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে, শহর গ্রামে আওয়ামী লীগের নেতারা দাপট দেখিয়েছে, থানায় গিয়ে সাধারণ মানুষ মামলা দিতে পারেনি, গুম খুনে পরিবার ভেঙে গেছে, আদালত প্রশাসন দলীয়করণ হয়েছে, তখন জনগণ সহজেই পুরো দলটিকে দায়ী করেছে। তাই নিরপরাধ কর্মীদের প্রথম কাজ হওয়া উচিত নিজের ভেতর আত্মসমালোচনা তৈরি করা। বলতে হবে, হ্যাঁ আমাদের দলের ভুল ছিল, হ্যাঁ আমরা নীরবে সেই ভুলের পথ প্রশস্ত করেছে, হ্যাঁ আমরা ক্ষমতার উন্মত্ততা দেখে চুপ থেকেছি। এই সত্য স্বীকারই হবে প্রথম পদক্ষেপ। সমস্যা হলো শেখ হাসিনা এখনো তার ভুল স্বীকার করেননি। তিনি এখনো মনে করেন সবকিছু ঠিক ছিল, তিনি জনগণের কল্যাণ করেছেন। কিন্তু বাস্তবতা ভয়াবহভাবে ভিন্ন। দেশের অর্থনীতি লুটপাট হয়েছে, ব্যাংক খালি হয়েছে, রিজার্ভ কমেছে, শেয়ার বাজার ধ্বংস হয়েছে, মেগা প্রকল্পে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ হয়েছে। কিন্তু যেসব কর্মী এই লুটপাটে অংশ নেয়নি তারাও দায়ী হয়ে গেছে। তাই তাদের সামনে একমাত্র পথ দলের সংস্কার দাবি করা, ভুল স্বীকার করা, জনগণের কাছে ক্ষমা চাওয়া। ক্ষমা প্রার্থনা কেবল বক্তৃতার শব্দ নয়, এটি একটি রাজনৈতিক কর্মপদ্ধতি যা জনগণের নৈতিক হৃদয়কে স্পর্শ করতে সক্ষম। এক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হল শেখ হাসিনা ও তার বিশ্বস্ত নেতারা এখনও চান দলটি পুরনো ভঙ্গি বজায় রাখুক। তারা মনে করেন কিছুদিন পর আবার পরিবেশ বদলে যাবে, কিন্তু তারা বুঝতে পারছেন না দেশের রাজনৈতিক সংস্কৃতি বদলে গেছে। মানুষ আর ভয় দেখলে চুপ করে থাকবে না।
আজ দেশের রাজনীতি নতুন এক প্রজন্মের হাতে, যারা গায়ের জোর নয়, নৈতিকতার শক্তিতে বিশ্বাসী, যারা ভোটাধিকার, মত প্রকাশের স্বাধীনতা, মানবাধিকার এসবকে মৌলিক প্রয়োজন মনে করে। এই প্রজন্ম আওয়ামী লীগের পুরনো রাজনীতি আর গ্রহণ করবে না। অতএব যদি আওয়ামী লীগ টিকে থাকতে চায়, যদি নিরপরাধ কর্মীরা রাজনীতিতে ফিরতে চান, তবে তাদের সামনে একটাই পথ: আত্মসমালোচনা, সংস্কার, ক্ষমা প্রার্থনা এবং জনগণের সঙ্গে নতুন সম্পর্ক তৈরি। আজ মানুষ আওয়ামী লীগকে ঘৃণা করে না, তারা ঘৃণা করে দলটির পাপীদের। তাই নিরপরাধ কর্মীরাও যদি চুপ করে থাকেন, তাহলে জনগণ তাদেরও একই গোত্রে ফেলবে। কিন্তু যদি তারা প্রমাণ করতে পারেন যে তারা ভিন্ন, তারা অপরাধীদের অংশ ছিল না, তবে জনগণ তাদের আবার গ্রহণ করতে সময় নেবে না। এই প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সাহসী সত্য বলা। বলতে হবে যে শেখ হাসিনা নিখুঁত ছিলেন না, তিনি ভুল করেছেন, তিনি জনগণের ইচ্ছাকে অগ্রাহ্য করেছেন, তিনি রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছেন। এসব যদি কোনো কর্মী বলতে পারেন, তবে তিনি সত্যিকার অর্থে গণতান্ত্রিক চেতনা ধারণকারী কর্মী হিসেবে আবির্ভূত হবেন। আর জনগণ এমন মানুষকে স্বাগত জানাতে দ্বিধা করবে না। শেষ কথা হলো, রাজনীতিতে মিথ্যা স্বস্তি দীর্ঘস্থায়ী হয় না। কেউ কেউ ভাবছেন শেখ হাসিনা ফিনিক্স পাখির মতো আবার ফিরে আসবেন, কিন্তু বাস্তবে রাজনীতি মিথের ওপর চলে না। রাজনৈতিক বাস্তবতা কঠোর, নীতিনিষ্ঠ এবং জনগণ নির্ভর। শেখ হাসিনা যদি ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন রাজনীতিতে ফিরতে পারতেন, তাহলে হয়তো ফিনিক্স গল্প সত্যি হতো। কিন্তু তিনি তা করতে না পারায় তার রাজনৈতিক অধ্যায় চিরতরে বন্ধ হয়ে গেছে। এখন প্রশ্ন, আওয়ামী লীগ কি এখনো পুনর্জন্ম নিতে পারবে? উত্তর নির্ভর করছে তাদের সাধারণ কর্মীদের ওপর, যারা সত্যিকারের অর্থে রাজনৈতিক সাহস দেখান, যদি জনগণের কাছে ক্ষমা চান, যদি সহিংসতা ও প্রতিহিংসার রাজনীতি ত্যাগ করেন, যদি বিএনপি ও ছাত্র আন্দোলনের শিক্ষা গ্রহণ করেন, তবে তারা রাজনীতিতে ফিরে আসতে পারবেন। নিরপরাধ কর্মীদের সামনে যেই দুটি শিক্ষা রয়েছে, অসহিংস গণতান্ত্রিক রাজনীতি এবং নৈতিক সাহসে পরিচালিত গণ অভ্যুত্থান, এই দুটি ধারণাই আগামী বাংলাদেশের রাজনীতির ভিত্তি হয়ে থাকবে। যারা এই ভিত্তিকে গ্রহণ করতে পারবেন, তাদের জন্য রাজনীতিতে ফেরার পথ খোলা, আর যারা পারবেন না, তারা ইতিহাসের অন্ধকারে গলিপথেই হারিয়ে যাবেন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।